প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ক্লাসটি আমি শুরু করছি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে যেটি পড়াবো সেটি হলো বর্ণ এবং অক্ষর। বর্ণ এবং অক্ষর এই সম্পর্কে বলার আগে আমি একটি কথা বলবো। আমাদের মধ্যে একটি ধারণা তৈরি হয়ে থাকে যে বর্ণ এবং অক্ষর বিষয়টি এক, কিন্তু আদতেও এক নয়। ইংরেজিতে তাই বর্ণকে বলা হয় লেটার এবং অক্ষরকে বলা হয় সিলেবল। তাহলে বর্ণ কাকে বলে এটা আমরা আগেই জেনেছি যে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। আর আজকে আমরা জানবো অক্ষর কাকে বলে। একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকেই বলে অক্ষর। যেমন আমরা উদাহরণ হিসেবে মা শব্দটি বলতে পারি। এই মা শব্দটির অক্ষর হচ্ছে একটি, কারণ মা আমি একবারেই উচ্চারণ করতে পারছি, কিন্তু এর মধ্যে বর্ণ আছে দুটি, কারণ ম আর আ। তাহলে এই মা শব্দটির অক্ষর হচ্ছে একটি এবং এর বর্ণ হচ্ছে দুটি। এবার তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। এই মা শব্দটি দেখো একবারে আমরা উচ্চারণ করতে হচ্ছে মা। তাহলে এর অক্ষর আমি কি বলেছিলাম আগে, যে না মা অক্ষর হচ্ছে একটি কিন্তু এর বর্ণ হচ্ছে দুটি। পরের উদাহরণটি দেখো তোমরা, যে ভারত। এই ভারত শব্দটির অক্ষর হচ্ছে দুটি, ভা আর রোদ, কারণ ভাটা আমরা একবারে উচ্চারণ করতে পারছি, তারপরে রথ এটা উচ্চারণ করতে পারছি। তাই ভারত শব্দটি অক্ষর হচ্ছে দুটি, কিন্তু এর বর্ণ কটাই আছে, ভ, আ, র, অ, ত, অ। তার মানে টোটাল সংখ্যা হচ্ছে, বর্ণের সংখ্যা দাঁড়াচ্ছে ভারত শব্দটি 6টি। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই বর্ণ এবং অক্ষরের মধ্যে যে পার্থক্য, বর্ণ কাকে বলে বা অক্ষর কাকে বলে, যে বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বর্ণ এবং অক্ষর সম্পর্কে একটা ধারণা তাহলে দিতে পারলাম। এবার আমরা শুরু করব বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ কাকে বলে? একটি শব্দকে ভেঙে তার মধ্যে থেকে যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে আলাদা করে দেখানো হয় তাকেই আমরা বলবো বর্ণ বিশ্লেষণ। এবার আমি বোর্ডের দিকে যাচ্ছি, তোমরা বোর্ডটা ভালোভাবে লক্ষ্য করো। বোর্ডের দিকে লক্ষ্য করো যে মা শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাবো ম যুক্ত আ। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা মাথায় ঢুকিয়ে নিতে বলবো, যে আমরা যখন ব্যঞ্জন বর্ণগুলোকে লিখবো বর্ণ বিশ্লেষণ করার ক্ষেত্রে, তখন দেখবে নিচে একটি আমি দাগ দিয়েছি, এটাকে হসন্ত চিহ্ন বলা হয়। এই হসন্ত চিহ্নটা যদি দিতেই হবে, যদি না দেওয়া হয় তাহলে আমাদের বলো বর্ণ বিশ্লেষণটা একেবারে ভুল হয়ে যাবে। তাহলে এটা মাথায় রাখবে যে প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে নিচে অবশ্যই তোমাকে হসন্ত চিহ্ন দিতে হবে। পরের উদাহরণটি এবার লক্ষ্য করো, ভারত। এই ভারত শব্দটির মধ্যে আমি বর্ণ বিশ্লেষণটাকে যেভাবে ভেঙেছি সেটা দেখো, যে ভ যুক্ত আ যুক্ত র যুক্ত অ যুক্ত ত যুক্ত অ, এবং প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের নিচে আমি হসন্ত চিহ্ন দিয়েছি। তো এটা বারবার তোমাদেরকে বলে দিচ্ছি যে এই বর্ণ বিশ্লেষণ করার ক্ষেত্রে অবশ্যই হসন্ত চিহ্নটা দেবে। পরের উদাহরণটি লক্ষ্য করো, কলকাতা। তাহলে ক যুক্ত অ যুক্ত ল যুক্ত অ যুক্ত ক যুক্ত আ যুক্ত ত যুক্ত আ। এরপরের শব্দটি হচ্ছে বিশ্বাস। ব যুক্ত হস্যই যুক্ত তালবস্য যুক্ত ব। এখানে খুব ভালোভাবে লক্ষ্য করবে, দুটি ব্যঞ্জন বর্ণ এখানে যুক্ত ব্যঞ্জন বলা হচ্ছে এটাকে। তাই এর মধ্যে কোনোভাবে কোনো স্বরবর্ণকে আনা যাবে না। আগে প্রথমে দুটি যুক্ত বর্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণ লিখে নিতে হবে, তারপরে যে তোমার স্বরবর্ণটি আসার কথা সেই স্বরবর্ণটি তারপরে যুক্ত আকারে বসাতে হবে। এটা মাথায় আমাদেরকে খুব ভালোভাবে রাখতে হবে। যুক্ত দন্তস্ব যুক্ত অ। তারপরে উদাহরণটি হচ্ছে আকাশ। আ যুক্ত ক যুক্ত আ যুক্ত তালবস্য যুক্ত অ, এবং
সবশেষে উদাহরণটি হচ্ছে কৃষ্ণনগর। ক যুক্ত রি যুক্ত মূর্ধন্য যুক্ত মূর্ধন্য যুক্ত অ যুক্ত দন্তান্ন যুক্ত অ যুক্ত ব যুক্ত অ যুক্ত র যুক্ত অ। এই ক্ষেত্রেও আমি আরেকটি কথা তোমাদেরকে মাথায় রাখতে বলবো যে মূর্ধন্যর ক্ষেত্রে আমরা হাফ মাত্রা ইউজ করব, আর দন্তান্নর ক্ষেত্রে আমরা পূর্ণ মাত্রা ইউজ করব। এইটা মাথায় আমাদেরকে অবশ্যই রাখতে হবে এবং এটা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করে নিতে হবে। কোন বর্ণের ক্ষেত্রে আমরা পূর্ণ মাত্রা দেব আর কোন বর্ণের ক্ষেত্রে আমরা হাফ মাত্রা দেব, এটা আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। এবার আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বা যুক্ত অক্ষর কাকে বলে। দুই বা তার বেশি ব্যঞ্জন বর্ণের মধ্যে যদি কোনো স্বরবর্ণ না থাকে তাহলে বাংলায় ওই ব্যঞ্জন বর্ণগুলিকে জুড়ে একত্রে লেখা হয়, এদেরকেই বলা হয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বা যুক্ত অক্ষর। তাহলে কি বললাম, দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ মধ্যে যখন কোনো স্বরবর্ণ থাকে না তখন ওই ব্যঞ্জন বর্ণগুলিকে যখন একত্রে লেখা হয় তখন তাকে বলা হয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বা যুক্ত অক্ষর। এবার সংযুক্ত ব্যঞ্জন বর্ণের উদাহরণগুলি আমি বলছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। ক যুক্ত ত সমান সমান কয়ত। ক যুক্ত মূর্ধন্য স সমান সমান হচ্ছে ক্ষীয়। উম যুক্ত গ সমান সমান গয় নয়। বর্গীজ যুক্ত ইঙ সমান সমান বর্গীজয় ইঙ। ইঙ যুক্ত বর্গীজ সমান সমান ইঙই বর্গীয় জ। মূর্ধন্য যুক্ত থ ইজিক্যাল টু নয় ন ঠ। দন্তস্ব যুক্ত ত ইজিক্যাল টু দন্তস্ব ত। দন্তস্ব যুক্ত থ দন্তস্ব থ। হ যুক্ত দন্তান্ন হ ন। হ যুক্ত মূর্ধন্য হ ন। তালবস্য যুক্ত চ ইজিক্যাল টু তালবস্য চ। প যুক্ত ল প ল। তাহলে এই যে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো আমি দেখালাম তোমাদেরকে উদাহরণ হিসেবে, সেগুলো দিয়ে আমরা একটি একটি করে শব্দও আমরা তৈরি করতে পারি। যেমন কয়তায় দিয়ে শক্ত শব্দটি আমরা তৈরি করতে পারি, তবে ক্ষীয় দিয়ে লক্ষ্মী শব্দটি তৈরি করতে পারি, গয় নয় দিয়ে অগ্নি শব্দটি তৈরি করতে পারি, বর্গীজ ইঙ দিয়ে বিজ্ঞ শব্দটি বা অজ্ঞ শব্দটি ব্যবহার করতে পারি আমরা। ইঙই বর্গীজ দিয়ে যেমন আমরা ব্যঞ্জন বর্ণ সেটি আমরা তৈরি করতে পারি। নয় ঠয় দিয়ে যেমন কণ্ঠ কণ্ঠ বর্ণ গতদিন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, সেই কণ্ঠ শব্দটি তৈরি হতে পারে। দন্তস্ব ত দিয়ে অস্ত শব্দটি তৈরি হতে পারে। দন্তস্ব থ দিয়ে তোমার স্থান শব্দটি তৈরি হতে পারে। হ যুক্ত দন্তান্ন এই হয় নয় দিয়ে আমরা মূর্ধন্য শব্দটি তৈরি করতে পারি। যুক্ত মূর্ধন্য এই শব্দ যুক্ত অক্ষর দিয়ে আমরা অপরাহ্ন শব্দটি তৈরি করতে পারি। তালবস্য যুক্ত চ এই শব্দটি দিয়ে তালবস্য চ দিয়ে আমরা নিশ্চল শব্দটি তৈরি করতে পারি। প যুক্ত ল এই যুক্ত অক্ষরটা দিয়ে আমরা প্লাবন শব্দটি তৈরি করতে পারি। আজকের ক্লাসে প্রথমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বর্ণ অক্ষর সম্পর্কে, তারপর শিখলাম বর্ণ বিশ্লেষণ সম্বন্ধে, যেখানে আমি তোমাদেরকে শেখালাম কিভাবে একটা শব্দকে বর্ণ বিশ্লেষণ করতে হয়, এবং তারপরে যেটা শিখলাম সেটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, এবং এই সংযুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়ে কিভাবে আমরা নতুন শব্দ গঠন করতে পারি সেই বিষয়টিও আমরা শিখলাম। আমি তোমাদেরকে কিছু হোম টাস্ক দেব, সেটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, এবং পরবর্তী ক্লাসে আমরা এই হোম টাস্ক নিয়েই আমরা আলোচনা করব।
তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের ক্লাস এই পর্যন্ত।